আমার কাছের ও দূরের সকল শিক্ষানুরাগী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, অনেক তো হলো আমাদের অগোছালো পড়া, তো এবার আমাদের সময় হয়েছে একটুখানি গুছিয়ে পড়বার। যেহেতু আমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং এর সর্বোচ্চ ৩ মাস পরেই আমাদের কাঙ্ক্ষিত ও বহুল প্রতীক্ষিত এসএসসি এক্সাম ২০২৫ শুরু হবে। তো এর জন্য ম্যাথ স্টাডি পরিবারের পক্ষ থেকে সবার জন্য থাকছে শুভকামনা। আর এরই ধারাবাহিকতায় আমরা নির্বাচনী পরীক্ষার একটি গণিত সাজেশন দিতে চলেছি। তবে এক্ষেত্রে আমার প্রিয়দের জন্য দুটি কথা না বললেই নয়। আমরা যদি বিগত এসএসসি ২০২৪ পরীক্ষার ফলাফলের দিকে একটু নজর দিই, তবে দেখতে পাচ্ছি যে গত বছর মোট ১০টি বোর্ডের অধীনে পরীক্ষার্থী অংশ নিয়েছিল ১৮,৯১,০৫৯ জন। তার ভিতর থেকে ফেল করেছে ৩,১৮,৬১৭ জন, যার মধ্যে শুধু গণিতেই ফেল করেছে ১,৬৬,৬০২ জন। অর্থাৎ ফেল করা শিক্ষার্থীদের মধ্যে অর্ধেকের বেশি গণিতে অকৃতকার্য তথা ফেল করেছে। অর্থাৎ গণিতকে নিয়ে আমরা যতটা সহজ ভাবি, আসলে গণিত অতটা সহজ নয়। এটা বাস্তবিকই সত্য নয় কি? আচ্ছা, ভাবা যায় যে বইটা নিয়ে আমরা ২টা বছর কাটিয়ে দিই, শুরু থেকে শেষ পর্যন্ত টিউশনই পড়ি, সেটাই ফেল? কি করে সম্ভব? এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, এর কারণ কিন্তু আমরা নিজেরাই। কেননা আমরা নিয়মিত পর্যাপ্ত অনুশীলন করি না, শুধু অঙ্কগুলো মুখস্থের ন্যায় প্রচেষ্টা বা দেখে থাকি মাত্র। পরীক্ষার হলে সৃজনশীল প্রশ্নসমূহ পাওয়া মাত্রই সেটি সম্পূর্ণরূপে আত্মস্থ না করেই বা আংশিক দেখে সমাধান শুরু করি। আমাদের সবথেকে বড় বিষয়টি হলো প্রি প্ল্যান করি না, অর্থাৎ কত সময়ে কতটা প্রশ্নের সমাধান করতে হবে, যার ফলে আমাদের নির্ধারিত প্রশ্ন ছেড়ে আসতেই হয়। পরবর্তীতে আমাদের রয়েছে প্রথম দিকে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন সহজ না জটিল এসেছে এটা দেখতে দেখতে অনেকটা সময় পার করে দেওয়া হয়। ফলশ্রুতিতে শেষের দিকে বহু নির্বাচনী প্রশ্নসমূহের সমাধান না করেই আন্দাজে বৃত্ত ভরাট করে থাকি। ভাবি আন্দাজে দেওয়া থেকে ২-১টা তো সঠিক হবেই, এতেই আমাদের পাস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক এই কারণগুলোর জন্যই আমাদের সাথে এরূপ দুর্ঘটনা ঘটে থাকে। তাই আমাদের এখন থেকেই হোক, না, এই মুহূর্ত থেকেই প্রয়োজন হলে আমার এই ভিডিওটি দেখা বাদ দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে অনুশীলনে সময় দিব। তাহলে আমরা পরীক্ষায় কিভাবে ভালো করতে পারি? হ্যাঁ, আমাদেরকে পরিকল্পিত পড়াশোনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ এলোমেলো বা অগোছালোভাবে আমরা পড়াশোনা না করে একটি সময় উপযোগী রুটিন তৈরি করে পড়াশোনা করতে হবে, যাতে আমাদের প্রস্তুতি ভালো হয় এবং পরীক্ষার সময় আমাদের মাথার উপর চাপটা কম থাকবে। সময় ব্যবস্থাপনাটাও কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয়। কেননা কোন বিষয়ে কত পূর্ণমান এবং কত সময় বরাদ্দ তা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং কোনো প্রশ্নের জন্য কত সময় নিলে নির্ধারিত সকল প্রশ্নের উত্তর করা যাবে সেটি নির্ধারণ পূর্ব থেকে আমাদের করে রাখতে হবে। নোট তৈরিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করে সেগুলোর যথাযথ কার্যকরী ভাবে নোট তৈরি করতে হবে। নিয়মিত রিভিশন এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্ততপক্ষে প্রতি শুক্রবার সাপ্তাহিক একবার রিভিশন আমাদের দেওয়া উচিত। প্রশ্নপত্র অনুশীলন, আমাদের বিগত বছরের প্রশ্নপত্রগুলোর যথাযথ সমাধান করতে হবে। এরপর আমাদের থাকছে আত্মবিশ্বাস, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নিজের উপর আত্মবিশ্বাস রাখা এবং সবসময় ইতিবাচক ধারণা থাকতে হবে। তাহলে আমরা এবার আসি আমাদের মূল সাজেশন পর্ব। আমাদের গণিত বইয়ে অনুশীলনের জন্য এই 17টি অধ্যায় দেওয়া হয়েছে। এই 17টি অধ্যায় থেকে 4টি ক্যাটাগরিতে মোট 11টি প্রশ্ন করা হয়ে থাকে, আমাদের উত্তর করতে হয় 7টি। অর্থাৎ আমাদের লিখিত উত্তরের জন্য 70 মার্ক বরাদ্দ থাকে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 মার্ক বরাদ্দ থাকে। এই 100 মার্ক আমাদের পরীক্ষায় নির্দিষ্ট থাকে। ক বিভাগ বীজগণিত অংশ থেকে আমাদের 3টি প্রশ্ন থাকে, 2টির উত্তর করতে হয়। খ বিভাগ এখান থেকেও আমাদের 3টা প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের উত্তর করতে হয়। গ বিভাগ এখানে 3টি প্রশ্ন থাকে, আমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। এবং ঘ বিভাগ তথা পরিসংখ্যান থেকে আমাদের 2টি প্রশ্ন থাকে, 2টির থেকে আমাদের 1টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে এই মোট 7টি প্রশ্নের উত্তর আমাদের 4টি বিভাগ থেকে দিতে হয়। এখন তাইলে কি আমাদের এই 17টি অধ্যায় পর্যাপ্ত অনুশীলন করতে হবে? হ্যাঁ, জানার জন্য তো আমাদের অবশ্যই অনুশীলন করা প্রয়োজন। তবে প্রশ্ন যখন পাস বা উত্তম ফলাফল নেই, তখন সকল অধ্যায় করার আবশ্যকতা নেই। আমাদের পাস করার জন্য দরকার হয় 70 মার্কের ভিতরে 23 মার্ক, অর্থাৎ আমাদের 2টা সৃজনশীল প্রশ্নে 20 মার্ক। তাহলে আমাদের 3টা সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে হয়। তো এই ক্ষেত্রে 3টা অধ্যায় করলে আমাদের 3টা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। আমরা প্রথম রাখব ঘ বিভাগ পরিসংখ্যান থেকে,
এখানে যে দুইটা প্রশ্ন আসে, অর্থাৎ একটি মাত্র অধ্যায় আছে, এখান থেকে একটি অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসে। সুতরাং আমরা এখান থেকে একটা সেট অবশ্যই কমন পাবো এবং আমরা গ বিভাগে ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে অনুশীলনী 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমাদের অবশ্যই এক সেট থাকবেই। তো এবার আমরা আসবো ক বিভাগ বীজগণিত অংশ থেকে, যেখানে আমরা অধ্যায় 3 বীজগাণিতিক রাশি থেকে অবশ্যই এক সেট আমাদের প্রশ্ন থাকবে। এই 3টা অধ্যায় করলেই তো আমাদের পাস মার্ক হয়ে যায়। এতে ফেল কিভাবে আসে আমার মনে এটাই প্রশ্ন। তবে অনুশীলনী 9 ত্রিকোণমিতিক অনুপাত এবং অনুশীলনী 3 বীজগাণিতিক রাশি থেকে একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়, যার কারণে মনে হয় আমার শিক্ষার্থী প্রিয়রা যে এই দুইটি অধ্যায় করতে অনেকটা সময় ইতস্তত বোধ করে। আচ্ছা, সমস্যা নেই, আমরা তাহলে অধ্যায় 2 সেট অফ ফাংশন এটা অবশ্য করব। অনেক সময় সেট অফ ফাংশন থেকে সম্পূর্ণভাবেই একটা সেট দিয়ে থাকে। আমরা এবার অত্যধিক একটা সহজ একটা অধ্যায় অনুশীলনী 13 সসীম ধারা, এই অধ্যায়টিও আমরা করব এবং সেই সাথে যদি আমরা অধ্যায় 4 সূচক ও লগারিদম থেকে অধ্যায়টা করে যেতে পারি, তাহলে আমাদের এই ক বিভাগ বীজগণিত অংশ থেকে 3টা প্রশ্নের ভিতরে আমরা 2টা প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারবো। এবার আমরা আসবো গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে। তো আমরা 10ম অধ্যায়টা করে যাব। এই 10ম অধ্যায় থেকে আমরা সম্পূর্ণরূপে একটা সৃজনশীল প্রশ্ন পাই, তাহলে এটাও আমাদের করতে হবে। তাহলে আমরা যদি এই 3টা অধ্যায় থেকে 2টা অধ্যায় করে যাই, তাহলে আমরা কিন্তু 2টা সেট পাবো। তো এখানে চলে গেল 20 মার্ক। তাহলে আমরা ঘ বিভাগ থেকে 10 মার্ক, ক বিভাগ থেকে 20 মার্ক এবং গ বিভাগ থেকে 20 মার্ক, মোট 50 মার্ক আমাদের অর্জন হলো। এবার আমাদের বাদ থেকে যাচ্ছে আর 20টা মার্ক। এই 20টা মার্ক আমাদের অবশ্যই জ্যামিতি থেকে পেতেই হবে। তো এই খ বিভাগ জ্যামিতি অংশ থেকে যদি আমরা শুধুমাত্র একটি অধ্যায় করে যাই, তাহলেও কিন্তু আমরা একটা সৃজনশীল অবশ্যই পাবো। তো এই যে অধ্যায় 8 বৃত্ত, এই বৃত্ত থেকে আমরা কিন্তু অবশ্যই এক সেট সৃজনশীল প্রশ্ন পাবো। অর্থাৎ আমরা যদি অষ্টম অধ্যায়টা ভালো করে দেখে যাই, তাহলে কিন্তু আমাদের দুইটা দিকে লাভ হবে। একদিকে উপপাদ্য বিষয়ক যে প্রশ্নটা থাকবে, আমাদের সেই সৃজনশীল প্রশ্ন কিন্তু উত্তর দিতে সক্ষম হবে, এবং একটা অংশ আছে সেটা হলো সম্পাদ্য বিষয়ক। এই সম্পাদ্য বিষয় আমরা শেষের দিকে জানি যে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত সম্পর্কে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের যে সম্পাদ্য বিষয়ক যে সৃজনশীল প্রশ্নটা থাকে, সেটাও কিন্তু আমরা উত্তর দিতে পারবো। অর্থাৎ আমরা যদি আরেকটা অধ্যায় দেখি, সেটা হলো অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, তাহলে এই অংশটা থেকে আমরা খুব সহজে একটি সেট সৃজনশীল প্রশ্ন পাবো। তাহলে এই গেল আমাদের মোটামুটি 70 মার্ক। অর্থাৎ আমরা কম অধ্যায় অনুশীলন করে 70 মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এক্ষেত্রে আমাদের আরও একটু ব্যাপক প্রস্তুতির জন্য আমরা 11তম অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এটা আমরা রাখতে পারি। এদিকে আমরা খ বিভাগ থেকে অধ্যায় 6 রেখাকোণ ও ত্রিভুজ এই অধ্যায়টা রাখতে পারি, এবং সেই সাথে আমরা এই 15 অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য এটাও আমরা একটু রাখতে পারি। এবং গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে আমরা পরিমিতি অংশটাও করে যেতে পারি। পরবর্তীতে কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য অত্যন্ত কাজে লাগবে। তাহলে আমরা এই 17টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হিসেবে প্রথম দিকে রাখছি তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায় এবং 17তম অধ্যায়। অর্থাৎ এই 6টি অধ্যায় করলেই আমরা কিন্তু 6টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তাহলে 6টি সৃজনশীল প্রশ্নের জন্য 60 মার্ক পাবো। বাদ থেকে যাচ্ছে 10 মার্ক। তাহলে তার জন্য আমাদের এই দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং 13তম অধ্যায় করতে হবে। তাহলে অর্থাৎ আমরা এখানে এই 9টি অধ্যায় করলেই 7টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তবে এই ক্ষেত্রে একটু জ্যামিতির ক্ষেত্রে সমস্যা হতে পারে, জাস্ট 4 মার্কের জন্য বা 2 মার্কের জন্য। তাহলে অতিরিক্ত হিসেবে আমরা যদি ষষ্ঠ অধ্যায় করে যাই, তাহলে আমরা সম্পূর্ণরূপে 70 মার্কের অ্যান্সার দিতে সচেষ্ট হব। এরপর পরবর্তীতে তাহলে আমরা অতিরিক্ত অধ্যায় হিসেবে রাখছি 11তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, 15তম অধ্যায় এবং 16তম অধ্যায়। এখন যদি কেউ নবম এবং দশম অধ্যায় এই দুইটি অধ্যায় থেকে কোনো একটিকে বাদ দিতে চায়, তাহলে তাকে কিন্তু অবশ্যই 16তম অধ্যায় করতেই হবে। এরপর আমরা মাত্রাতিরিক্ত অধ্যায় হিসেবে রাখছি 12 এবং 14। এইগুলো আমরা সাধারণত অবজেক্টিভের হিসেবের জন্যই রাখছি। এই অধ্যায় থেকে খুব একটি প্রশ্ন আসে না, তবে মাঝে মাঝে আমাদের বীজগণিত অংশ থেকে ক নং প্রশ্নে দিতে পারে। তো ঠিক আছে, এই ছিল আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন। এবার আমরা আমাদের পারফেক্ট সাজেশন দেখব। অবশ্য আমাদের কিন্তু এই সাজেশনের কোনো দরকারই হয় না, যদি আমরা কিনা বোর্ড বইটা যথার্থভাবে অনুশীলন করে থাকি। তো
তো এক্ষেত্রে এই সাজেশনটি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমার প্রিয়রা যাতে এই সাজেশনটা দেখে তারা অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারে এবং অন্ততপক্ষে এগুলোই যথার্থ পরিমাণে অনুশীলন করতে পারে। তো এক্ষেত্রে সাজেশনের শুরুতেই অধ্যায়ভিত্তিক পৃথক পৃথক অঙ্কগুলো দেওয়া হয়েছে এবং এখানে যে লাল কালি ব্যবহার করা হয়েছে এটা অধিকতর গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। আশা রাখি এই অঙ্কগুলো করতে পারলে যথার্থ কার্যকরী হবে। দ্বিতীয় অধ্যায়ে সেট অফ ফাংশন থেকে আমরা 8টি প্রশ্ন দিয়েছি এবং মজার বিষয় হলো এই একটি প্যাটার্নের আলোকে যতগুলো আমাদের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছি। যেমন অধ্যায় 3 বীজগাণিতিক রাশি থেকে আমরা 7টি প্রশ্ন দিয়েছি। আমরা এবার চতুর্থ অধ্যায় সূচক লগারিদম থেকে 6টি প্রশ্ন দিয়েছি এবং অধিকতর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। অধ্যায় 11 থেকে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে আমরা 3টি প্রশ্ন দিয়েছি। এরপর আমরা অধ্যায় 13 সসীম ধারা থেকে আমরা 6টি প্রশ্ন দিয়েছি। অধ্যায় 6 থেকে আমরা 2টি প্রশ্ন দিয়েছি। প্রথম 2টি প্রশ্ন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এরপর অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি থেকে আমরা 7টি প্রশ্ন দিয়েছি। অধ্যায় 8 যে সম্পদ্য অংশ আছে অর্থাৎ বৃত্তের শেষের যে অংশটা আমাদের সম্পদ্য বিষয়ক সেটা থেকে আমরা 3টি প্রশ্ন দিয়েছি। আমরা জানি এখানে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত সম্পর্কিত বিষয়টার উল্লেখ রয়েছে এবং অষ্টম অধ্যায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টি থেকে আমাদের একটা সৃজনশীল তো পাবোই, অর্থাৎ এক্ষেত্রে আমরা 10টি প্রশ্ন দিয়েছি। অধ্যায় 14 থেকে আমরা 3টা প্রশ্ন দিয়েছি এবং 2 আর 3 খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি অনেক বোর্ডেই আমরা গ নং প্রশ্নে 2 আর 3 এই প্রশ্ন দুটিকে পেয়েছি। অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা 13টি প্রশ্ন দিয়েছি এবং অধ্যায় 10 থেকে আমরা দিয়েছি 3টা প্রশ্ন দিয়েছি এবং এই 3টা ক্যাটাগরির আলোকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা দিয়েছি আর কি। এরপর আসছে আমাদের অধ্যায় 16 পরিমিত অংশ থেকে 12টি প্রশ্ন দিয়েছি এবং সবশেষে আমাদের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে আমরা 4টি প্রশ্ন দিয়েছি। তো আমরা যদি এই অঙ্কগুলো যথার্থ পরিমাণে অনুশীলন করে থাকি তাহলেও কিন্তু আমাদের A+ হবে। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন এনেছি। অবশ্য এই ক্ষেত্রে আমরা যদি বিগত 5 বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান করি তাতে আমাদের যথেষ্ট হবে বলে আশা করি। তো এক্ষেত্রে আমরা সেট অফ ফাংশন থেকে 5টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি বিভিন্ন প্যাটার্নের আলোকে এবং তৃতীয় অধ্যায় থেকে আমরা 7টি প্রশ্ন দিয়েছি। এরপর আমরা চতুর্থ অধ্যায় থেকে 5টি প্রশ্ন দিয়েছি। 11তম অধ্যায় থেকে আমরা 3টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি এবং অধ্যায় 13তম থেকে 6টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। সপ্তম অধ্যায় থেকে আমরা 5টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। ষষ্ঠ অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি এবং অষ্টম অধ্যায় থেকে 5টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। অধ্যায় 14 থেকে 1টি, 15তম অধ্যায় থেকে আমরা 2টি সৃজনশীল প্রশ্ন এবং নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে 7টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর দশম অধ্যায় দূরত্ব উচ্চতা থেকে আমাদের 5টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর অধ্যায় পরিমিতি থেকে 7টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এবং সবশেষ 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে 4টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা যদি এই সাজেশনটি অর্থাৎ যে পৃথক পৃথক অঙ্কগুলো এবং এই সৃজনশীল প্রশ্নগুলোই যথাযথভাবে অনুশীলন করি তাহলেই মনে হয় না যে লিখিত পরীক্ষায় 70-এর মধ্যে 65-র অন্ততপক্ষে কম হবে। সর্বোপরি আমার প্রিয়দের অধিক অনুশীলনের জন্য এই সাজেশনের পিডিএফ ফাইলটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারো। তবে এটি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করার অনুরোধ রইল। অপরদিকে থাকছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে আমাদের 30টি প্রশ্ন থাকবে। আমাদের 30টি প্রশ্নের উত্তরের জন্য 30 মার্ক। আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য ম্যাথ স্টাডির প্লে লিস্ট থাকছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি মনে করি যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য টাইপ ভিত্তিক যে বহু নির্বাচনী প্রশ্নগুলো নির্ধারণ করা হয়েছে এইগুলো করতে পারলে অন্ততপক্ষে 30-এর ভিতরে 25 থেকে 26টা আমরা পাবোই। সুতরাং আমরা যদি যথার্থভাবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করে থাকি তাহলে অবশ্যই 30-এর ভিতরে 25-26 পাবোই। তো ঠিক আছে, উত্তম ফলাফল প্রাপ্তি সবাইকে শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ম্যাথ স্টাডিতে থাকার জন্য।